টেস্ট ক্রিকেটে আপনি আসলে স্ট্র্যাটেজি করবেন নিজের শক্তিমত্তা এবং নিজের দুর্বলতাটা মাথায় রেখে। ঠিক সেই কাজটা করেছে ভারত এবং একদমই মরা একটা টেস্ট ম্যাচে তারা কিন্তু জান নিয়ে এসেছে, প্রাণ নিয়ে এসেছে। আজকে যে দিনটা আমরা দেখলাম টেস্ট ক্রিকেটে আসলে এন্টারটেইনমেন্টের একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে। প্রথমে আমি বলবো যে ভারত এই টেস্ট যদি ড্র করতো বা ড্র হয়ে যায় তাহলে ভারতের একটু লস হয়ে যাবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য তারা 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাবে। ওই 12 পয়েন্টের জন্য যাওয়ার আসলে বাংলাদেশের কোনো কারণ নেই। সুতরাং আজকে প্রথমে বাংলাদেশের হয়তোবা প্ল্যান হওয়া উচিত ছিল যে যতক্ষণ লম্বা সময় সম্ভব ততক্ষণ ব্যাট করা এবং ভারতকে ফ্রাস্ট্রেট করা। অন্যদিকে ভারত ডেফিনেটলি চাইতো যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে অল আউট করে নিজেরা একেবারে ওডিআই মেজাজে খেলে বাংলাদেশকে প্রেসারে ফেলে দেওয়া এবং তারা বাংলাদেশের রানকে টপকে লিডটা এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গাটাতে বাংলাদেশ যেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করার পর ভারতকে আবার ব্যাটিংয়ে আসতে না হয়, সেটাই হয়তোবা তাদের প্রাথমিক প্ল্যান ছিল। দুটোর কোনোটাই হয়নি। তবে ভারত খুব তাড়াতাড়ি প্ল্যান বিতে সুইচ করে গেছে, সেখানেও কিন্তু তারা মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। বাংলাদেশের ব্যাটিং থেকে যদি শুরু করি, শুরুতেই আজকে মুশফিকুর রহিম দিনের শুরুতে বুমরার একটা অসাধারণ ডেলিভারির শিকার হয়েছেন। লিটন কুমার দাস তিনি কিন্তু সেট ছিলেন, বুমরাকে 3টা 4 মেরে বুমরার চমৎকার স্পেলের 12টা বাজিয়ে তাকে অ্যাটাক থেকে সরিয়ে দিয়েছেন। সিরাজ তাকে টানা কিছু ডট বল করে যাচ্ছিলেন, তিনি ড্রাইভ করছিলেন, তিনি কিছু বল লিভ করছিলেন। রোহিত শর্মা কি করলেন, যেহেতু ড্রাইভ করতে পছন্দ করেন লিটন, ড্রাইভটা ব্লক করার জন্য অফ সাইড লেগ সাইড দুটো সাইডই ব্লক, এখন তুমি পারলে ড্রাইভ করো। লিটন কুমার দাস মাত্র 2 বল সময় নিলেন সেই ফাঁদে পা দিতে। প্রথম বল ডিফেন্ড করতে গেলেন, ব্যাটে লাগাতে পারলেন না, তখন তিনি ভাবলেন যে আচ্ছা ডিফেন্ড তো করতে পারবো না, ড্রাইভও করতে পারবো না, তাহলে মারি। তিনি ডাউন দ্য উইকেট এসে একটা শট খেলতে গেলেন এবং রোহিত শর্মার হাতে ধরা পড়লেন। রোহিত শর্মাকে কৃতিত্ব দিতে হবে ফর দ্য ক্যাচ অ্যাজ ওয়েল, ব্রিলিয়ান্ট একটা ক্যাচ ধরেছেন। লিটন কুমার দাসের পক্ষে একটা কথা বলা যেতে পারে, শটটাতে তিনি বলটা মিডল করেছেন এবং হি ওয়াজ এ বিট আনলাকি যে রোহিত শর্মা ক্যাচটা ধরে ফেলেছেন, সেটা 4 হতে পারতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে শটটা তিনি কেন খেললেন? বাংলাদেশের তো আজকে রানের কোনো কিছু মাথায় রাখা উচিত ছিল না, বাংলাদেশের তো আজকে শুধুমাত্র সময় ধরে ব্যাট করার দরকার ছিল। একই ভুলটা করেছেন সাকিব আল হাসান। আশ্বিনকে ডাউন দ্য উইকেট এসে ইনসাইড আউট একটা 4 মারলেন। আজকে আমি রেডিও স্বাধীনে কমেন্ট্রিতে তখন ওই 4টা মারার পর বলছিলাম এই ব্যাপারগুলো যতক্ষণ পর্যন্ত আপনি পারফেক্টলি এক্সিকিউট করবেন ততক্ষণ পর্যন্তই আমরা ব্রিলিয়ান্ট বলতে পারবো। সাকিব আল হাসান আবার ডাউন দ্য উইকেট এসে আকাশে উঠিয়ে দিলেন এবং সেকেন্ড ব্রিলিয়ান্ট ক্যাচ আজকে আমরা দেখলাম মোহাম্মদ সিরাজের কাছ থেকে। কোনো মতে এর পরেও মেহেদী হাসান মিরাজ এবং মুমিনুল তারা হচ্ছে যে সেশনটা পার করে দিলেন। কিন্তু দ্বিতীয় সেশনে এসে কি হলো, ভারতের দ্বিতীয় সেশনের প্রাথমিক টার্গেট যদি থাকে প্রথম ঘন্টার মধ্যে বাংলাদেশকে অল আউট করে দেওয়া, বাংলাদেশ সেই কাজটাই করলো, ভারতের হাতে অপরচুনিটিটা তুলে দিল। এই জায়গায় মুমিনুল হকের একটু বলতে হবে, আজকে তিনি সেঞ্চুরিটা করেছেন এবং সম্ভবত আমি বলবো তার টেস্ট ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট সেঞ্চুরি। যেই কন্ডিশন এবং যেই ধরনের ফায়ারি স্পেল তিনি সামলেছেন সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত। তিনি আজকে একেবারে নট আউট ছিলেন শেষ পর্যন্ত। এরপরে যদি আসি ভারতের প্ল্যান, প্রথমেই বলেছিলাম ভারত হয়তো ওয়ানডে স্টাইলে ব্যাট করে দ্রুত রান করবে। ওয়ানডে ভুলে যান, টি20 ভুলে যান, ভারত লিটারালি টি10 স্টাইলে খেলা শুরু করলো। টেস্ট ইতিহাসের ফার্স্ট টেস্ট 50, ফার্স্ট টেস্ট 100, ফার্স্ট টেস্ট 150, ফার্স্ট টেস্ট 200, 285 রান করেছে তারা। এর মধ্যে যতগুলো মাইল ফলক ছোঁয়া সম্ভব সবগুলো টেস্ট ইতিহাসের ফার্স্ট টেস্ট তারা রেকর্ড করেছে। এবং এই জায়গায় জয়সওয়াল, রোহিত শর্মা যেভাবে শুরু করলেন, তারপরে সেটা কন্টিনিউ করে গেলেন কেএল রাহুল, বিরাট কোহলি, সবকিছু মিলিয়ে যেভাবে তারা খেলছিল মনে হচ্ছিল যে আজকেই 54-55 ওভার ব্যাট করে তারা 500 রানের কাছাকাছি করে ফেলবে এবং কালকে আরেকটা সেশন ব্যাট করে বাংলাদেশকে ওই ইনিংস ব্যবধানে হারাতে চাইবে। বাংলাদেশ বোলারদেরকে কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই 4টা করে উইকেট তুলে নিয়েছেন। তবে যে কথাটা বললাম, ভারত খুব দ্রুত কিন্তু প্ল্যান বিতে শিফট করে গেছে। আশ্বিন যখন ব্যাটিং এ নেমেছেন তখন থেকেই কিন্তু দেখা যাচ্ছিল যে দে ওয়ার গেটিং রেডি ফর দ্য ডিক্লারেশন এবং যখন 9টা উইকেট পড়ে গেল মাত্র 52 রানের লিড নিয়ে তারা কিন্তু খেলাটা ছেড়ে দিল এবং বাংলাদেশের উপরে ছেড়ে দিল যে এবার তোমরা কি করো আমরা দেখি। তোমরা যদি 200 রানেরও লিড নাও, আমরা যদি 20 ওভারও খেলতে পারি, উই উইল গো ফর দ্যাট। বাংলাদেশ একটু সেফ স্ট্র্যাটেজিতে যাওয়ার চেষ্টা করলো, তারা একটু বেশি ডিফেন্সিভ হয়ে গেল, আউট হয়ে গেলেন জাকির হাসান। আউট হওয়ার পর দ্বিতীয় পাপটা যেটা করলেন একেবারে প্লাম এলবিডব্লিউ তে তিনি একটা রিভিউ নষ্ট করে চলে গেলেন। এরপরে হাসান মাহমুদ নাইট ওয়াচম্যান হিসেবে আসলে নাইট আসার আগেই তিনি আউট হয়ে গেছেন। সুতরাং 2 উইকেট হারিয়ে বাংলাদেশ পুরোপুরি ব্যাকফুটে, এখনো 26 রানে পিছিয়ে রয়েছে তারা। কালকে বাংলাদেশ কি করতে পারে? প্ল্যান এ বাংলাদেশে যদি হয় চলো আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলি, দেখি খেলাটা কতটা ইন্টারেস্টিং হয় এবং আমরা অ্যাটাক করব, অ্যাটাক করে ভারতকে চেষ্টা করব যত বেশি লিডটা বাড়িয়ে নেওয়া যায় 150, 200, 250। সেটা যদি প্ল্যান এ হয়,
এবং সেই জায়গায় প্রাথমিকভাবে ফেল করার সম্ভাবনা রয়েছে। এখন ফেল করতে থাকার কোন পর্যায়ে প্ল্যান বিতে গিয়ে তারা ডিফেন্স শুরু করবে, সেই ট্রানজিশনটা কতটা স্মুথ হবে, এই সব কিছু কিন্তু ধর্তব্যের মধ্যে আনতে হবে। কিন্তু এখনো ভারত 52 রানের লিডে বাংলাদেশকে ব্যাটিংটা ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশের সামনে আবারও ভারত একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে। এখন সেই অপরচুনিটিটা বাংলাদেশ নিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। দিস টেস্ট ম্যাচ ইজ গোনা বি ভেরি ভেরি ইন্টারেস্টিং and entertaining.